বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি। ঢাকা বোর্ড 2020 এর একটা সার্কিট দেখা যাচ্ছে। সার্কিটটা ছিল দেখতে খুবই সহজ। একটু প্রবলেম ছিল, সেটা হলো তোমাদের সিলেবাসের বাইরে একটা প্রশ্ন দিয়ে ফেলছে আর কি। এই জন্য এটা আলোচনা করব আজকে। সার্কিটটা একটু বলি। একটা ব্যাটারি দেয়া আছে, দুইটা সেল নিয়ে একটা ব্যাটারি। এর ভোল্টেজ 180 ভোল্ট, আর এর সাথে 4টা রোধ বাইরে যুক্ত আছে, R1, R2, R3, R4। যে 4টা রোধ বাইরের দিকে যুক্ত আছে, 4টা রোধের মান 8 ওহম, প্রত্যেকটাই 8 ওহম করে। আর একটা রোধ দেখো সেলের ভেতরে আছে, ছোট্ট আর দিয়ে প্রকাশ করা হয়েছে, এটা 1 ওহম। এটা আমাদের বর্তমান সিলেবাসের বইতে নাই, আগের বইতে এই ছোট রোধের হিসাবগুলো দেয়া ছিল আর কি, 9-10 দেয়া ছিল। এখন এটা বাদ দেওয়া হয়েছে, ভুলে হয়তো বাদ দেওয়া হয়েছে। ওকে, তো ওইটার কারণে আমাদের কিছুটা লস হয়, ওইটা হিসাব করতে বলছে। তো আমরা যেহেতু জানি না, এই জন্য এটা আলোচনা করতেছি। প্রথমে ঘ নম্বরের আলোচনার প্রশ্নটা একটু বলি। এটা পরিচিত যে আমাদের যে 3টা রোধ R1, R2, R3 আছে, এই রোধগুলোর মান একই, সবগুলোই 8 ওহম, কিন্তু ক্ষমতা একই হবে কিনা টেস্ট করতে বলছে, টেস্ট করে দেখতে বলছে, গাণিতিক ভাবে চেক করে দেখতে বলছে আর কি, যে ক্ষমতা একই কিনা। R1 এর ক্ষমতা কত, R2 এর ক্ষমতা কত, R3 এর ক্ষমতা কত, চেক করে দেখতে বলছে যে এরা একই ক্ষমতার কিনা। পি এর মান বের করতে বলছে। এটা আমরা চেক করতে পারি। পি এর সমীকরণ জানা আছে, v²/r vi/r, যে কোনো একটা ব্যবহার করে ক্ষমতা বের করা যাবে। প্রবলেম হচ্ছে গ নাম্বারটাতে, যে বর্তনীর হারানো ভোল্টেজ নির্ণয় করো। হারানো ভোল্টেজ, এটা আমাদের কোথাও মনে হয় শব্দটা লেখা আছে, কিন্তু এই সম্পর্কে ডিটেলস আলোচনা নাই আর কি। হারানো ভোল্টেজ আসলে কি সেটা আমরা প্রথমে একটু দেখি। আমরা জানি যে কোনো একটা রোধের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, তখন রোধের যে দিক দিয়ে কারেন্ট আসতেছে এই প্রান্তে, রোধের আগের প্রান্তে যে ভোল্টেজটা থাকে, পরের প্রান্তে ভোল্টেজ কমে যায়, কিছু ভোল্টেজ হারায়া যায়। সেটা হচ্ছে v=IR পরিমাণ হারায়া যায় ওহমের সূত্র অনুযায়ী। তাহলে R1 এর মধ্যে দিয়ে যদি I পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাহলে R1 এর এই প্রান্তের তুলনায়, নিচের প্রান্তের তুলনায় উপরের প্রান্তের ভোল্টেজ IR1 পরিমাণ কম হবে, IR1 পরিমাণ কম হবে, এতটুকু হারায় যাবে। তো এটুকু আমরা হারানো ভোল্টেজ বলি না, ড্রপ বলি সাধারণত। কিন্তু হারানো ভোল্টেজ বা লস্ট ভোল্টেজ বলি হচ্ছে যদি ব্যাটারির মধ্যেই ভোল্টেজ হারায় যায়। ব্যাটারির মধ্যে ভোল্টেজ হারায় যাওয়ার মানে হচ্ছে ব্যাটারির মধ্যে কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে যে বাধার সম্মুখীন হয়, এর কারণে কিছুটা যে লস, সেটা এটা খুবই কম, এই জন্য আলোচনা অনেক সময় করা হয় না। রোধের পরিমাণও খুব কম, 1 ওহম দেয়া আছে, কিন্তু আমাদের ভোল্টেজটা অনেক বাড়িয়ে দিয়ে এটাও যে অনেক সিগনিফিকেন্ট হতে পারে, গুরুত্বপূর্ণ হতে পারে, এটাকে এখানে দেখানোর চেষ্টা করছে আর কি। আমরা হারানো ভোল্টেজ কিভাবে নির্ণয় করবো? তাহলে ওহমের সূত্র দিয়ে নির্ণয় করে ফেলবো যে ব্যাটারির রোধ কত আর ব্যাটারির ভেতর দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে, এর গুণফলই হবে হারানো ভোল্টেজ। তাহলে হারানো ভোল্টেজটা হবে, ব্যাটারির মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে আর ব্যাটারির রোধ কত, এই I আর R এর গুণফলটা হবে হারানো ভোল্টেজের মান। তো এটা আমরা বের করতে চাই, তাহলেই এটা সলভ হয়ে যাবে। এইখানে আসলে R এর মানটা দেয়া আছে, I এর মানটা বের করতে হবে। I এর মানটা বের করার জন্য একটা নতুন সূত্র, আমরা এটা প্রথমে দেখি যে নতুন সূত্রটা কি। একটু চেঞ্জ করে সূত্রটা দিলেই হবে।
সামান্য একটু চেঞ্জ আর কি সূত্রটা। তো গ উত্তরে আমরা তো এখানে বলে ফেললাম যে হারানো ভোল্টেজ হবে ব্যাটারির ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা যদি জেনে যাই, আর ব্যাটারির রোধ জানা আছে, এর গুণফলটা হবে হারানো ভোল্টেজ। তাহলে আমরা জানি হারানো ভোল্টেজ আইআর, আমরা জানি বলতে হবে, কারণ পরীক্ষা খাতায় তো অন্য কিছু বলা যাবে না, না থাকলেও বলতে হবে আমরা জানি। তাহলে হারানো ভোল্টেজ আইআর। এখন আর জানা আছে, আইটা বের করবো। আইটা হবে আই ইকুয়াল ই বাই আর প্লাস আর। আমরা শিখেছি আই ইকুয়াল ই বাই আর, কিন্তু অভ্যন্তরীণ রোধ যদি থাকে তাহলে ওইটাকেও যোগ করে দিতে হবে। অভ্যন্তরীণ রোধ যদি থাকে এটাকে রোধ যোগ করে দিতে হবে। কার সাথে? এই আরটা হচ্ছে বর্তনীর তুল্য রোধ। এই বর্তনীর তুল্য রোধ, বর্তনীর আমাদের ব্যাটারির দুই পাশে যদি রোধ নির্ণয় করি সেটা হচ্ছে এই বর্তনীর তুল্য রোধ। এর সাথে যোগ করতে হবে এর সাথে যোগ করতে হবে আমাদের ব্যাটারির অভ্যন্তরীণ রোধকে। ওকে, তো তাহলে আমরা ই তো জানা আছে 180 ভোল্ট দেখেছিলাম, আর হচ্ছে বর্তনীর তুল্য রোধ, এটা নির্ণয় করতে হবে। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ স্মল আর, এটা 1 ওহমস দেয়া আছে। তো বর্তনীর তুল্য রোধ নির্ণয় করার জন্য আমরা একটু সার্কিটের দিকে একটু তাকাই। সার্কিটটা আমাদের ছিল কিরকম? এখানে 4টা রোধ আছে বর্তনীর মধ্যে, অভ্যন্তরীণ রোধ ছাড়া। R2 আর R4 একটার পর আরেকটা আছে, তার মানে এরা শ্রেণীতে যুক্ত আছে। তাহলে R2 আর R4 সরাসরি যোগ হবে, শ্রেণীতে যুক্ত থাকলে সরাসরি যোগ করলেই হয়। কিন্তু R2 আর R4 দেখো R3 এর সাথে সমান্তরালে যুক্ত আছে। কিভাবে বুঝলাম? এই বিন্দুতে এসে দেখো দুইটা রাস্তা, কারেন্টের দুইটা রাস্তা হইলে বাইপাস যদি করা যায় তাহলে সমান্তরালে যুক্ত। তার মানে R2 R4 এর শ্রেণীর সাথে R3 সমান্তরালে যুক্ত। তাহলে আমরা একটু এইভাবে লিখি, দেখো R2 আর R4 শ্রেণীতে যুক্ত, এর সাথে এই যে সমান্তরাল চিহ্ন দিয়ে সমান্তরাল বোঝাচ্ছি আর কি, R3টা সমান্তরালে যুক্ত আছে। আর এই R2 R3 R4 এই পুরোটার সাথে R1টা শ্রেণীতে যুক্ত আছে। ঠিক আছে, ওটাকে সরাসরি যোগ করে দিলে হবে। এবার সবগুলো রোধের মান যেহেতু 8 ওহমস, তাহলে মানগুলো বসিয়ে যোগ করলেই হয়ে যাবে। আমরা একটু দেখি তারপরেও। R2 আর R4 8, এখানে R3 ও 8, R1 ও 8। তাহলে এখন কাজ শুরু করি। 8 আর যোগ করলে 16, 16 এর সাথে 8 আবার সমান্তরালে আছে। দুইটা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধ নির্ণয় করার জন্য আমি একটা টেকনিক বলছিলাম যে গুণফল ডিভাইডেড বাই যোগফল। তাহলে 16 গুণন 8 ডিভাইডেড বাই 16 যোগ 8, এটা হয়ে যাবে এই দুটার ইনভার্সের যোগফলের ইনভার্স। ওকে, তো এটা যদি করি, এর সাথে আবার 8 আছে, যোগ করে দিতে হবে। এখানে 16 আর 8 যোগ করলে 24 হয়। 8 আর 24 কেটে দিয়েছি, 3 8 24, তো 16/3 হয়েছে। তারপরে এর সাথে আবার 8 যখন যোগ করে দিয়েছি তখন লসাগুর সময় 3 8 24, আর এখানে তো 16 একে 16 হবে, 16 আর 24 40, 40 ডিভাইডেড বাই 3 ওহম। এটা হচ্ছে আমাদের ওই সার্কিটের তুল্য রোধ। তো সার্কিটের তুল্য রোধ পেয়ে গেছি। আমাদের বাকি মানগুলো তো আগেই জানা ছিল, মানগুলো তাহলে বসিয়ে দেই। সার্কিটের তুল্য রোধ এই আরটা পেয়ে গেছি, তাহলে আরটা হচ্ছে 40 ডিভাইডেড বাই 3, আর অভ্যন্তরীণ রোধ 1। আমাদের ব্যাটারির ভোল্টেজ ছিল 180 ভোল্ট, বসিয়ে দিলে আমরা পাবো কারেন্টের মান, সার্কিটের কারেন্টের মান 12.558 অ্যাম্পিয়ার। এবার হচ্ছে আমাদের হারানো ভোল্টেজ নির্ণয় করার পালা। আই এর সাথে স্মল আর গুণ করে দিলে হারানো ভোল্টেজ পাওয়া যাবে। তা আই তো পেয়ে গেছি, আর এর মান 1, তা আই কে 1 দিয়ে গুণ করলে ওইটাই থাকবে। তাহলে আমাদের হারানো ভোল্টেজের পরিমাণ হচ্ছে 12.558 ভোল্ট। এটাই ছিল আমাদের নতুন, আর সবকিছু আমাদের পুরাতন। আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর করব এখন। ঘ নম্বর প্রশ্নে ছিল, আবার দেখি ঘ নম্বর প্রশ্নটা একটু। ঘ নম্বর প্রশ্ন ছিল যে আমাদের 3টা রোধের কথা বলছে, বাকিটার কথা বলে নাই। R1 R2 R3 এই 3টা রোধের মান একই, কিন্তু এদের ক্ষমতা একই হবে কিনা গাণিতিক বিশ্লেষণ করতে বলছে।
আমরা চেক করে দেখি ক্ষমতা একই হয় কিনা না ভিন্ন হয়। আমরা বিভিন্ন ভাবে ক্ষমতা বের করতে পারি। উত্তর এখানে করেছি আমি। আমাদের ক্ষমতার সমীকরণ জানা আছে, P ইকুয়াল VI, P ইকুয়াল I স্কয়ার R, P ইকুয়াল V স্কয়ার বাই R। তুমি যে কোনোটা ব্যবহার করতে পারো। R1 এর জন্য একটা ব্যবহার করতে পারো, R2 এর জন্য আরেকটা ব্যবহার করতে পারো, R3 এর জন্য আরেকটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। আমি সবার জন্যই সবগুলা রোধের জন্যই I স্কয়ার R এটাকে ব্যবহার করেছি। এটা আমার ইচ্ছা, তুমি যে কোনোটা ব্যবহার করতে পারো। এখানে R1 এর মধ্যে দিয়ে কারেন্ট I 12.558 অ্যাম্পিয়ার যেটা ছিল এটা অলরেডি জানা আছে, তাহলে এটা নিয়ে আমাদের আপাতত টেনশন নাই। তাহলে R1 এর মধ্যে দিয়ে কারেন্ট জানা আছে, এখন R2 আর R3 এর মধ্যে দিয়ে কারেন্টটা বের করলেই তারপরে মান বসায় দিলে ওকে হয়ে যাবে। এবার দেখি কি করা যায়। এখানে দেখো যে বিন্দু দিয়ে চিহ্নিত করছি, এখানে R2 আর R3 যে বিন্দুতে যুক্ত একসাথে, কমন পয়েন্ট হচ্ছে A, আর এখানে শেষের দিকে কমন পয়েন্ট B। তো এই দুইটার মাঝে যদি ভোল্টেজ নির্ণয় করতে পারি তাহলে আমরা কারেন্ট নির্ণয় করতে পারবো ওহমের সূত্র থেকে, V ইকুয়াল IR থেকে। আমরা একটা কাজ করি এখন, যে ব্যাটারি থেকে ভোল্টেজ এ পর্যন্ত আসতে আসতে কতটুকু লস হয়েছে ওইটুকু যদি বাদ দেই তাহলেই এ বিন্দুর ভোল্টেজ পাওয়া যাবে। আবার বলি, ব্যাটারিতে যে ভোল্টেজ ছিল এটা থেকে এ পর্যন্ত আসতে কতটুকু লস হয়েছে ওইটুকু যদি বাদ দেই তাহলে এ বিন্দুর ভোল্টেজটা পাওয়া যাবে। ভোল্টেজ ড্রপ হয়েছে দুই স্টেপে, একটা হইলো অভ্যন্তরীণ রোধের কারণে হারানো ভোল্টেজ, আর হচ্ছে R1 রোধের কারণে R1 এর মধ্যে ড্রপ। এখানে হচ্ছে IR, এখানে হচ্ছে IR1। তো এটাকে যদি মাইনাস করে দেই টোটাল ভোল্টেজ থেকে তাহলে এ বিন্দুর ভোল্টেজ পাওয়া যাবে। তো আমরা VA এ বিন্দুর ভোল্টেজ নির্ণয় করতে চাই, তো আমরা এখানে লিখতে পারি, এখানে লিখে নিই। তাহলে এখানে ওকে, তো এখানে VA সমান হবে E থেকে IR লস মাইনাস IR1 লসটুকু বাদ দিলে VA এর ভোল্টেজ পাওয়া যাবে 180 মাইনাস 12.558 মাইনাস I এর মান জানা আছে, R1 এর মান 8 জানা আছে। যদি আমরা বসিয়ে দিই তাহলে 66.97 এরকম আসে আর কি, আমি 67 লিখেছি। ওকে, খুব কাছাকাছি। তাহলে এ বিন্দুর ভোল্টেজ হচ্ছে 67। এখন আমরা জানি ব্যাটারির নেগেটিভ হচ্ছে 0, নেগেটিভকে 0 ধরি আর পজিটিভকে হাইয়েস্ট ধরি। তাহলে এটা যদি ব্যাটারির এই নেগেটিভ ছোট দাগটা যদি 0 ভোল্টেজ হয়, বড় দাগটা হবে 180 ভোল্ট। তাহলে এই দাগটা ব্যাটারির এই নেগেটিভ আর বি বিন্দুর মাঝে কোনো রোধ নাই, তাহলে ভোল্টেজ একই থাকবে। তাহলে বি বিন্দুর ভোল্টেজ 0, এ বিন্দুর ভোল্টেজ 67। তাহলে এ আর বি এর মাঝে 67 মাইনাস 0, তাহলে এ আর বি এর মাঝে বিভব পার্থক্য হচ্ছে 67 ভোল্ট। তা আমরা দুইটা বিন্দুর মাঝে বিভব পার্থক্য পেয়ে গেছি, মাঝের রোধ জানা আছে, তাহলে আমরা কারেন্ট বের করতে পারবো। আচ্ছা, আমি আরেকটা কাজ করেছি, দেখো এই যে বাঁকা সার্কিটটাকে একটু সোজা করে আঁকানোর চেষ্টা করেছি। এখানে একটা সি বিন্দু দিয়ে নিয়েছি। আচ্ছা, সি বিন্দু দিয়ে নিয়েছি। তো সি বিন্দু দুই পাশে দুইটা রোধ R2 R4। আচ্ছা, এটা একটু দিয়ে নিই আমি, তাহলে সুবিধা হবে। এটা R2, এটা R4, আর এটা হচ্ছে R3। তো এটা চিন্তা করলে সুবিধা হবে। তাহলে এ আর বি এর মাঝে বিভব পার্থক্য আমরা জেনে গেছি, এ আর বি এর মাঝে বিভব পার্থক্য জেনে গেছি, ভিএবি জেনে গেছি। তো বিভব পার্থক্য যখন জেনে গেছি, তো তখন তাহলে এর মধ্যে দিয়ে তাহলে আমাদের সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট কতটুকু যাচ্ছে সেটা আমরা বের করতে পারবো খুব সহজে। তো ভি ইকুয়াল আইআর ফর্মুলা থেকে বের করে ফেলবো। তাহলে R3 এর জন্য আমাদের ভি ইকুয়াল আইআর ফর্মুলাটা কি হবে? R3 এর জন্য আমাদের ফর্মুলাটা কি হবে? আমরা জানি ভি ইকুয়াল আইআর, আর এখানে ভি মানে হচ্ছে ভিএবি, আর আই মানে হচ্ছে আমরা R3 এর ভেতর দিয়ে কারেন্টকে I3 ধরেছি, তাহলে এখানে R3 দেই, আর আরটা হচ্ছে এখানে R3। তা R3 এর জন্য আমাদের সমীকরণটা ওহমের সূত্রের যে সমীকরণটা ভি ইকুয়াল আইআর, এটা হয় ভিএবি ইকুয়াল I3 R3।
আমরা I3 বের করতে চাই, তাহলে R3 কে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে এরকম, গুণ আছে ভাগ হয়ে যাবে VAB ডিভাইডেড বাই R3, 67 ডিভাইডেড বাই 8, কারেন্টের পরিমাণ 8.37 অ্যাম্পিয়ার। এবার হচ্ছে আমরা R2 এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যায় সেটা বের করতে চাই, তাহলে ওটাকে যদি বের করতে চাই তাহলে কি হবে, আমাদের সমীকরণটা কিরকম দাঁড়াবে, সমীকরণটা দাঁড়াবে I3 তো এই পাশে থাকলো, ভোল্টেজ ডিফারেন্স তো R2 R4 এর জন্য একই, R3 এর জন্য যা R2 R4 এর জন্য একই, তাহলে VAB, আর রোধ হবে দুইটার যোগফলের সমান, রোধ হবে দুইটার যোগফলের সমান। তাহলে মান যদি বসিয়ে দেই 67 ডিভাইডেড বাই 8 প্লাস 8 16, তাহলে আমরা পাবো 4.17 অ্যাম্পিয়ার। এবার আমরা কারেন্ট গুলো পেয়ে গেছি, I1 তো অনেক আগেই পেয়েছি, I তো অনেক আগে পেয়েছি 12.558 অ্যাম্পিয়ার, I2 পেলাম 4.18 অ্যাম্পিয়ার, আর I3 পেলাম 8.37 অ্যাম্পিয়ার। তিনটা কারেন্টের মানই পেয়েছি। আমি যেহেতু I স্কয়ার R এই সূত্র ব্যবহার করে পাওয়ারের মান বের করতে চাচ্ছিলাম, তো তাহলে এখন P1 প্রথম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ, প্রথম রোধের পাওয়ার কত সেটা বের করতে চাই, তাহলে এই সূত্রের মধ্যে বসিয়ে দিব। দ্বিতীয় R2 এর মধ্যে দিয়ে পাওয়ার কত বা R2 এর পাওয়ার কত সেটা বের করতে চাই, তাহলে এখানে মান বসিয়ে দিব, P3 এর জন্য মান বসিয়ে দিব। তো মান বসিয়ে দিলে দেখা যাবে যেহেতু দেখো P3 এর মান মানে I3 এর মান I2 এর চাইতে বেশি, রোধের মান তো সব জায়গায় সমান, রোধের মান তো সব জায়গায় সমান, R1 R2 R3 সমান, তাহলে পাওয়ারের মান নির্ভর করবে I স্কয়ারের উপরে, I স্কয়ার যেখানে বেশি ওইখানে পাওয়ারও বেশি। তা আমরা দেখতে পাচ্ছি প্রথম আইটা হচ্ছে সবচেয়ে বড়, তাহলে P1 এর মান সবচেয়ে বেশি হবে, আর I3 টা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, I3 টা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, তাহলে এটা হবে সেকেন্ড হাইয়েস্ট, আর I2 টা একদম লোয়েস্ট, তাহলে এটা লাস্ট, এটার পাওয়ার সবচেয়ে কম হবে, অর্থাৎ পাওয়ার ভিন্ন হবে। তোমরা এগুলো করে মানগুলো বসিয়ে দেখা দিতে পারো যে মানগুলো এরকম পাওয়া যায়। ওকে, এটা ছিল আমাদের মূল আলোচনা। আমি তোমাদের জন্য এমসিকিউ এর কিছু শর্টকাট ট্রিক্স আগেও আলোচনা করেছিলাম মনে হয়, ক্লাসেও বা কোথাও আলোচনা করেছি, তারপর আবার এগুলো একটু লিখে দিয়েছি, তোমরা একটু লিখে নাও যেন পরীক্ষায় টেনশন করতে না হয়। তাহলে এমসিকিউ ট্রিক্স গুলো আমি একটু বলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে, একসাথে অনেকগুলো লিখেছি তো একটু শর্ট করে লিখতে হয়েছে। প্রথমটা 7টা ট্রিক্স আছে, যেন এমসিকিউ আসার সাথে সাথে পড়েই উত্তর করতে পারি, এরকম ট্রিক্স এগুলো। প্রথমটা, শ্রেণীতে তুল্য রোধ বড় রোধের চাইতেও বড় হয়, শ্রেণীতে তুল্য রোধ বড় রোধের চাইতেও বড় হয়, এর মানে হচ্ছে যে শ্রেণীতে যখন 10টা রোধ মনে করো যুক্ত করলাম, একটা রোধের মান 100 আর গুলো 1 2 3 4 5, তো সবগুলো যদি যোগ করি তাহলে তো যোগফল অবশ্যই 100 এর চাইতে বড় হবে না, ওই কথাটা ভাষায় বলছি আর কি, তোমার অবজেক্টিভে এরকম আসতে পারে, শ্রেণীতে তুল্য রোধ বড় রোধের চাইতেও বড়, ছোট রোধের চাইতেও ছোট, বিভিন্ন কথা বলতে পারে আর কি, তুমি তখন বুঝে ফেলতে হবে সঙ্গে সঙ্গে। আর আমরা জানি সমান্তরালে তুল্য রোধ, এটাতে আমরা বেশি ঝামেলায় পড়ি। 2 নম্বরটা, সমান্তরালে তুল্য রোধ ছোট রোধের চাইতেও ছোট হবে, কাকলি কি অ্যাডমিট হতে পারতেছে না? সমান্তরালে তুল্য রোধ ছোট রোধের চাইতেও ছোট হবে, মনে করো আমাদের তিনটা। স্যার আমি না আপনার কথা বুঝতে পারতেছি না, অনেক আটকে আটকে আসতেছে। আমি তো ফুল সাউন্ড দিয়েছি, অন্যরা কি শুনতে পাচ্ছে? অন্যদের জিজ্ঞাসা করো জি তো, স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? আচ্ছা, মৌ বলতেছিল না, মৌ, আচ্ছা ওই যে ভিডিও যখন রেকর্ড হয় তখন সাউন্ডটা সমস্যা হয় না, তুমি একটু কষ্ট করে দেখে নিও। হ্যাঁ মৌ, তোমার নেট মনে হয় একটু স্লো, এই জন্য ঝামেলা হচ্ছে। স্যার আমি বলতে চাই, আমি শুনতে পাচ্ছি, প্রেমা বলছে মনে হয়। ও আচ্ছা, স্যার আমি বলছি আমি। আচ্ছা প্রেমা বলছো, আচ্ছা তুমি এই শেষের দিকে একটু দেখে নিও যে একটু শুনতে পাও ওকে নাই, ভিডিওতে একদম স্পষ্টই আসে আমার কাছে মনে হয়, আমি চেক করে দেখি তো ভিডিওগুলো স্পষ্ট আসে। ওকে, তাহলে সমান্তরালে যদি যুক্ত করি তাহলে রোধের তুল্য রোধের মান হবে ছোট রোধের চাইতেও ছোট, এটার অর্থ হচ্ছে
মনে করো আমরা তিনটা রোধ যুক্ত করলাম, একটা 100, একটা 200 আর একটা 1, এরা সমান্তরালে যুক্ত করলাম। তুল্য রোধ হবে অবশ্যই এই যে ছোট রোধ 1 যে যুক্ত করছি 1 ওহমস, এর চাইতেও ছোট। তুমি চেক করে দেখতে পারো। তো এই জন্য এই মানগুলো কথাগুলো মুখস্থ রাখা দরকার। সমান্তরালে তুল্য রোধ ছোট রোধের চাইতেও ছোট হবে। ওকে, এখন 3 নাম্বারটা, একই মানের রোধ যদি শ্রেণীতে যুক্ত করি, একই মানের রোধ মানে সবগুলো মনে করো 8 ওহমস শ্রেণীতে যুক্ত করলাম, তো তাহলে তুল্য রোধ হবে যদি দুইটা যুক্ত করি তাহলে 2 into 8, তিনটা যুক্ত করি 3 into 8, n সংখ্যক যদি যুক্ত করি তাহলে n into 8 হবে। মানে ওই যে রোধ যুক্ত করছি তার n গুণ হবে শ্রেণীতে যুক্ত রোধের তুল্য রোধ। আর যদি এই রোধগুলোকে সমান্তরালে যুক্ত করি n ভাগের 1 ভাগ হবে। দুইটা একই মানের রোধকে যদি সমান্তরালে যুক্ত করি তুল্য রোধ হবে অর্ধেক। মানে দুইটাই যদি 4 হয় তাহলে তুল্য রোধ হয়ে যাবে 2, অর্ধেক হয়ে যাবে। যদি তিনটা একই মানের রোধ যুক্ত করি তাহলে 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তিনটা যদি 4 মানের রোধ যুক্ত করি তাহলে 4/3 হবে তুল্য রোধ। ঠিক আছে? ওকে, এখন পরিবাহীকে টেনে যদি n গুণ লম্বা করি, এর মানে হচ্ছে একটা তার আছে তোমার 1 মিটার লম্বা, এটাকে 2 মিটার লম্বা করে ফেললাম, তাহলে দ্বিগুণ লম্বা হয়ে গেল। তো দ্বিগুণ লম্বা যদি হয় তাহলে রোধ বেড়ে যাবে, কিন্তু দ্বিগুণ না, রোধ বেড়ে যাবে 4 গুণ। সূত্রটা হচ্ছে যত গুণ লম্বা করবা তার স্কয়ার গুণ বেড়ে যাবে। আমরা যদি 3 গুণ লম্বা করি তাহলে রোধ হয়ে যাবে 9 গুণ। আগে যদি 1 ওহমস থাকে, এখন 3 গুণ লম্বা করলে হয়ে যাবে 9 ওহমস। ওকে, এবার যদি চেপে n গুণ ছোট করি, মানে n গুণ করছি মানে চাপ দিয়ে ছোট করে ফেলছি, অর্ধেক করে ফেলছি, তাহলে রোধ কিন্তু অর্ধেক হবে না, হবে 1/2 স্কয়ার, মানে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে রোধ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এত পরে আপনি আসলেন। যদি 3 ভাগের 1 স্যার ভাগ, একটু নেটে প্রবলেম। আচ্ছা, যদি 3 ভাগের 1 ভাগ করে ফেলি তাহলে কি হয়ে যাবে, রোধ কিন্তু 3 ভাগের 1 ভাগ হবে না, রোধ 9 ভাগের 1 ভাগ হয়ে যাবে, 1/3 স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, সবার লাস্টেরটা অনেক সময় তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারি, যদি ভাই বা কেউ জিজ্ঞাসা করতে পারে, একটু বেশি করে খেয়াল করো। এটা কোন একটা পরিবাহীকে টেনে লম্বা করলাম, চাপ দিয়ে ছোট করলাম, কেটে টুকরা টুকরা করলাম, যাই করি না কেন আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না, আপেক্ষিক রোধ কি হবে, একই থাকবে। আমি এই পেজটা রেখে দিচ্ছি, তারপরে তোমাদের অ্যাটেন্ডেন্স নিব। এখন তোমরা একটু দেখতে থাকো, কোনো প্রবলেম যদি হয় বলতে পারো। আমি অ্যাটেন্ডেন্স নিব এইভাবে যে 1 থেকে 10 পর্যন্ত যারা আছে তারা বলবে